50টিরও বেশি দেশের প্রায় 22,000 আইএস সমর্থকের তথ্য ফাঁস। এসব দলিল আসল বলে মনে করছে জার্মান স্বরাষ্ট্র দপ্তর। জঙ্গিরা বিতাড়িত হওয়ায় প্রতি মাসে জার্মানি থেকে দেশে ফিরছে 3,000 ইরাকি। ইরাক সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করলেই অভিবাসী সংকটের স্থায়ী সমাধান সম্ভব, মত মার্কেলের। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কড়া সমালোচনায় রুবিও। রিপাবলিকান প্রার্থীদের অভিবাসন বিরোধী অবস্থান দলীয় আদর্শের প্রতিফলন, মন্তব্য ওবামার। এবং ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হবে, ঘোষণা উত্তর কোরীয় নেতার। পিয়ংইয়ংয়ের যে কোনো আগ্রাসী আচরণের কড়া জবাব দেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি সিউলের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রায় 22,000 আইএস সমর্থকের তথ্য সংক্রান্ত নথি ফাঁস হয়ে গেছে। জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে এক সদস্য ব্রিটেনের স্কাই নিউজের এক সাংবাদিক হাতে এ নথি তুলে দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এসব তথ্য পরীক্ষা নিরীক্ষা করছে জার্মানির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। প্রাথমিকভাবে এসব দলিল আসল বলেই মনে করছে জার্মান স্বরাষ্ট্র দপ্তর। বহু বাধা বিপত্তি পেরিয়ে অন্ধমোহে অনেকে ইরাক ও সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিলেও দলটির নৃশংস কর্মকাণ্ড দেখে ও তাদের নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ বাধ্য হচ্ছে পালিয়ে আসতে। তেমনই একজন আবু হামেদ। দল ত্যাগ করে শুধু পালিয়েই আসেননি, সঙ্গে নিয়ে এসেছেন আইএসের ভেতরকার গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি মেমোরি স্টিক, যাতে বিশ্বের 51টি দেশের 22,000 আইএস সদস্যের নাম, ফোন নম্বর ও ঠিকানা রয়েছে বলে জানায় গণমাধ্যম। এরই মধ্যে নথিগুলোর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন জার্মান গোয়েন্দা কর্মকর্তারা। ফাঁস হওয়া এসব তথ্য প্রকৃত বলেই মনে হচ্ছে বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়ার। আরবিতে লেখা নথিগুলো অনলাইনে প্রকাশ করেছে কাতার ভিত্তিক সিরীয় সরকার বিরোধী ওয়েবসাইট জামান আল ওয়ালস। এসব তথ্য আইএস জঙ্গিদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে দলটির নতুন সদস্য সংগ্রহ রুখে দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে প্যারিস হামলা সহ বিভিন্ন হামলায় জড়িত আইএস সদস্যদের সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যেতে পারে। আবু হামেদ নামের সাবেক জঙ্গি সদস্য স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে জানান, আইএস এর নেতৃত্বের প্রতি মোহভঙ্গের পর দলটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর প্রধানের কাছ থেকে ওই তথ্য চুরি করেন তিনি। যেসব মানুষ আইএস এর আদর্শে বিশ্বাসী তাদের উদ্দেশ্যে বলতে চাই, আইএস আসলে একটি মিথ্যাবাদী সংগঠন। তারা ইসলাম ধর্মের কিছুই মানে না। আশা করি আমার তথ্যগুলো আইএস এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সহায়ক ভূমিকা রাখবে। 2013 সালের এপ্রিলে ইরাকি আল কায়দা থেকে জন্ম হয় আইএসআইএল বা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট। পরে পাশ্চাত্যের কাছে সংগঠনটি পরিচিতি পায় আইএস নামে। 2014 সালের জুনে ইরাকের দিয়ালা প্রদেশ থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত অঞ্চলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় জঙ্গি গোষ্ঠীটি। এরপর বিভিন্ন সময় পাশ্চাত্য সহ অন্যান্য দেশ থেকে শত শত মুসলমান ও ধর্মান্তরিত মুসলিম ইরাক ও সিরিয়ায় গিয়ে সংগঠনটির সঙ্গে যোগ দেয়। এ পর্যন্ত 25 থেকে 30,000 বিদেশি যোদ্ধা আইএস এ যোগ দিয়েছে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকে জঙ্গি সংগঠন আইএস এর রাসায়নিক অস্ত্রাগার লক্ষ্য করে মার্কিন জোট বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, বুধবার মার্কিন বাহিনীর হাতে আটক আইএস নেতা সুলাইমান দাউদ আল বাক্কারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওইসব অস্ত্রাগারে রাসায়নিক অস্ত্র তৈরির সরঞ্জাম মজুত করে রাখে জঙ্গিরা। আটককৃত ওই জঙ্গি নেতার কাছ থেকে আইএসের কয়েকটি গোপন অস্ত্র কারখানা সম্পর্কেও তথ্য হাসিল করেছে পেন্টাগন। এসব কারখানা লক্ষ্য করে ভবিষ্যতে ইরাকে আরও বিমান হামলা চালানো হবে বলেও জানান পিটার। আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনা বাস্তবসম্মত ও ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। এদিকে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির ঘনিষ্ঠ সহচর আবু ওমর আল শিশানি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে একটি ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা। সিরিয়ার আসাদ বিরোধী একটি বিদ্রোহী সংগঠন জানিয়েছে, আলেপ্পো প্রদেশে আইএস জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকটি এলাকা দখল করেছে তারা। এদিকে হামা প্রদেশে সেনা অভিযানে 70 জনের বেশি আল নুসরা ফ্রন্টের সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হলেও জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরা ফ্রন্টকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর পাশাপাশি আসাদ বিরোধী বিদ্রোহীরাও আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। শুক্রবার এরকমই একটি বিদ্রোহী গোষ্ঠী আল কুদস ব্রিগেড জানায়, আলেপ্পো প্রদেশের কারাকাবরি শহর আইএস মুক্ত করেছে তারা।
সেনাবাহিনীর বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম সানা বলেছে, হামা প্রদেশের বেশ কয়েকটি গ্রাম থেকে আল নুসরা ফ্রন্টকে হটিয়ে দিয়েছে সেনাবাহিনী। এ সময় অভিযানে অন্তত 70 জঙ্গি নিহত ও 5টি ভারী যানবাহন ধ্বংস করে দেওয়া হয়। সম্প্রতি মার্কিন সেনাবাহিনী দাবি করে, সিরিয়ার হাসাকা প্রদেশে তাদের বিমান হামলায় আইএস প্রধান বাগদাদির সামরিক পরামর্শক আবু ওমর আল শিশানি ওরফে ওমর দা চেচেন নিহত হয়েছে। বৃহস্পতিবার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করে, চেচনিয়ার নাগরিক ওমর নিহত হননি, তবে হামলায় গুরুতর আহত হয়েছেন। এ পরিস্থিতিতে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা আশা প্রকাশ করেছেন, আসন্ন সিরিয়া শান্তি আলোচনা বাস্তবসম্মত ও আন্তরিক হবে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোটখাটো সংঘর্ষ এখনো চললেও তা শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়া আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার, নতুন সংবিধান ও দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলো প্রাধান্য পাবে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইউরোপের সীমান্তে কড়াকড়ি আরোপের পরিবর্তে ইরাক ও সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করলেই অভিবাসী সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইরাকের বিভিন্ন এলাকা থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করায় প্রতি মাসে জার্মানি থেকে 3000 ইরাকি অভিবাসী নিজ দেশে ফেরত যাচ্ছে বলেও জানান তিনি। এদিকে তুরস্কে 20 লাখ অভিবাসীদের আশ্রয় দেওয়ার শর্তে দেশটিকে আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়াকেই সমাধানের পথ বলে মনে করছেন জোটের অভিবাসী বিষয়ক কমিশনার দিমিত্রিস আভরামোপোলোস। মেসিডোনিয়ার সীমান্তবর্তী গ্রিসের ইডোমিনি শহরে প্রায় 3 সপ্তাহ ধরে আটকে থাকা অভিবাসীদের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেছে প্রকৃতিও। কখনো কনকনে ঠান্ডা, কখনো বা বৃষ্টি, কর্দমাক্ত স্যাঁতস্যাঁতে পরিবেশ, তার উপর খাবার পানির অভাব ও পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন সেখানে অবস্থানরত 14,000 মানুষ। এভাবে আর কতদিন? শুনেছি সামনের সপ্তাহে বিশ্ব নেতারা বৈঠকে বসবেন, কিন্তু তারা তারিখ পরিবর্তনেই ব্যস্ত। আমাদের ভাগ্য নিয়ে যেন খেলা চলছে। অভিবাসী সংকট নিরসনের লক্ষ্যে ইইউ তুরস্ক বৈঠকের খসড়া চুক্তির বিষয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনা করেন বিশ্ব নেতারা। অভিবাসীদের তুরস্কে আশ্রয় দেওয়ার শর্তে ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে বছরে 300 কোটি ইউরো অর্থ সহায়তা দেয়া, তুর্কি নাগরিকদের জন্য ইউরোপে ভ্রমণের ভিসা সহজ করার পাশাপাশি তাদের দ্রুত জোটে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রস্তাব করে। এতে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা কমে আসবে বলে আশা করছে জোট নেতারা। ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে পরিমাণ অর্থ সহায়তা দেব তা অভিবাসীদের পুনর্বাসনে যথেষ্ট। ইইউ এর এই প্রস্তাবের বিরোধিতা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হুসেইন। এ সময় তিনি ইইউ তুরস্ক বৈঠকে অভিবাসীদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন অন্য কথা। ইরাক ও সিরিয়ায় শান্তি ফিরে এলে অভিবাসী সংকটের সমাধান হবে বলে মনে করেন তিনি। ইরাকের বিভিন্ন এলাকা থেকে আইএস জঙ্গি বিতাড়িত হওয়ায় জার্মানি থেকে প্রতি মাসে অন্তত 3000 ইরাকি অভিবাসী নিজ দেশে ফেরত যাচ্ছে। কারণ নিজ দেশ আর পরিবারের চেয়ে আপন কিছু নেই। তারা ইউরোপে সারা জীবনের জন্য আসছে এমনটা ভাবা ভুল। এদিকে ইউরোপের কড়া অবস্থানের মুখেও ইজিয়ান সাগর রুটে অভিবাসীদের গ্রিসে প্রবেশ থেমে নেই। গত 48 ঘন্টায় লেসবস ও কিয়স উপকূলে ভিড় করেন অন্তত 41,000 অভিবাসী, যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইইউ তুরস্ক বৈঠককে সামনে রেখে মানব পাচারকারীরা তৎপর হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিও। একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী যা খুশি বলতে পারেন না উল্লেখ করে রুবিও বলেন, ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দলের জনসমর্থনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বৃহস্পতিবার রিপাবলিকানদের নির্বাচনী বিতর্কে বরাবরের মতোই রিপাবলিকান প্রার্থীরা একে অন্যকে তির্যক ভাষায় আক্রমণ করেন। এদিকে রিপাবলিকান প্রার্থীদের অভিবাসন বিরোধী অবস্থান তাদের দলের আদর্শের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ওবামা। বৃহস্পতিবার রাতে সিএনএন আয়োজিত রিপাবলিকানদের বিতর্কে অংশ নেন মনোনয়ন দৌড়ে থাকা 4 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও, টেড ক্রুজ ও জন কেইসি। বরাবরের মতো এদিনও ছিল প্রার্থীদের ব্যক্তিগত আক্রমণের প্রদর্শনী। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান প্রার্থীদের প্রচারিত বিভিন্ন নীতি ও সে বিষয়ে তাদের অবস্থান উঠে আসে আলোচনায়। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী প্রচারণার কড়া সমালোচনা করে মার্কো রুবিও বলেন, ট্রাম্পের উদ্ভট মন্তব্যের দায়ভার দল নিতে পারে না। মুসলিমরা রিপাবলিকান দলকে খুব একটা পছন্দ না করলেও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তারা গর্ববোধ করেন বলেও
জানান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে থাকা একজন প্রার্থী যা খুশি বলতে পারেন না। এ ধরনের বক্তব্যের নেতিবাচক প্রভাবের কথা তাকে মাথায় রাখতে হয়। তিনি দলের ভাবমূর্তি নষ্ট করতে পারেন না। বিতর্কে বাণিজ্য, অভিবাসন, সামাজিক নিরাপত্তা সহ কয়েকটি বিষয়ে প্রশ্ন করা হয়। রুবিও ও টেড ক্রুজ উদার বাণিজ্য নীতির কথা বললেও ট্রাম্প বরাবরের মতোই বিভিন্ন বিষয়ে ভাষা উত্তর দেন। তবে এদিনও অভিবাসন নীতিতে কঠোরতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে গত 2 মেয়াদে তার সরকারের নেয়া কোনো সিদ্ধান্তের কারণে বর্তমান অভিবাসন বিতর্ক তৈরি হয়নি উল্লেখ করে রিপাবলিকান প্রার্থীদের অভিবাসন বিরোধী অবস্থান তাদের দলের আদর্শের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে যা দেখছেন তা তাদের দলের আদর্শকেই ধারণ করে। রিপাবলিকানদের অতি রক্ষণশীলতায় ট্রাম্পের মতো একজনকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। অভিবাসনের ফলে টেড ক্রুজ ও মার্কো রুবিওর মতো প্রার্থীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এখন তারাই আবার ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে অভিবাসনের বিরুদ্ধে কথা বলছেন। আগামী 15 মার্চ ফ্লোরিডা, ইলিনয়, মিজোরি, নর্থ ক্যারোলাইনা ও ওহাইও অঙ্গরাজ্যে 2 দলের প্রতিনিধি বাছাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডেমোক্রেটদের সবশেষ প্রাইমারিতে মিশিগানে জয় পেয়েছেন স্যান্ডার্স। তবে মিসিসিপির বড় জয়ে মনোনয়ন লড়াইয়ে আধিপত্য ধরে রেখেছেন হিলারি। একই দিন রিপাবলিকানদের নির্বাচনে ট্রাম্প 3টি রাজ্যে জয় তুলে নেন। আর আইডাহোতে জয় পেয়ে মনোনয়ন দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন টেড ক্রুজ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। লস অ্যাঞ্জেলসে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, শতাধিক দমকল কর্মী কয়েক ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে কয়েক হাজার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় রাজ্য জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অসুস্থ হওয়ার সংখ্যা 2500 ছাড়িয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যু ঘটেনি। এ ব্যাপারে তদন্ত করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একজন আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। গেল বুধবার থেকে রাজ্যের 11টি জেলার 80 লাখ ছাত্রছাত্রীর মধ্যে কৃমির ওষুধ অ্যালবেন্ডাজোল খাওয়ানোর কর্মসূচি শুরু হয়। প্রথম 2 দিনে মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হাওড়া সহ বেশ কিছু জেলায় ওষুধ খেয়েই পড়ুয়ারা অসুস্থ হতে শুরু করে। কলকাতার কাছে একটি হাসপাতালে অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ঝালমুড়িতেও এসে দেখছি যে 6টি পেশেন্ট রয়েছে এবং আমি সেই 6-7টি পেশেন্টের সঙ্গেও কথা বললাম, বাচ্চা মেয়েগুলির সঙ্গে। তারাও বললো এখন তারা সুস্থ আছে, কোনো অসুবিধে নেই। এবং বিষয়টি হচ্ছে কিন্তু বাইরে দেখছেন মানুষ সেই গুজবের মতন করে মানে একদম পুরো এত কয়েক হাজার লোক দাঁড়িয়ে রয়েছে। আমি প্রত্যেককেই অনুরোধ করব যে হাসপাতালের কাছে থাকার দরকার নেই। যারই বাচ্চা, পাড়ার বাচ্চা হোক, তারা আরেকটু বাদেই ডাক্তারবাবুরা দেখছেন, দেখে তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেবেন। সবাই সুস্থভাবে কথা বলছে। বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে রিপোর্ট করে এবং হসপিটালে ভর্তি হয়। আর কয়েকটা স্কুলে একটু সিচুয়েশন খারাপ ছিল, সেখানে আমাদেরকে যেতে হয়েছে। মাস্টারমশাইদেরকে আটকে রেখেছিল এবং এরকম কিছু ঘটনা একসাথে হয়েছে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে অনেকটাই স্থিতিশীল। উত্তর কোরীয় বিজ্ঞানীদের তৈরি করা ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র সহ আরও কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। উত্তরের যে কোনো আগ্রাসী আচরণের কড়া জবাব দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সিউল। এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম বন্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে জাপান সাগরে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে পিয়ংইয়ংয়ের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জাপান সাগরে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিনের ব্যবধানে এবার পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বুধবার দক্ষিণের পক্ষ থেকে উত্তরের পরমাণু সক্ষমতা অর্জনের দাবি প্রত্যাখ্যানের পর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা যায় এমন ক্ষুদ্রাকৃতির পারমাণবিক অস্ত্রসহ তাদের তৈরি নতুন পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিলেন কিম। এর পরপরই উত্তরের এই উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানায় দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এই আগ্রাসনমূলক আচরণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই অবস্থায় নতুন করে পরমাণু পরীক্ষা চালানোর ঘোষণা দিয়ে তারা প্রমাণ করেছে তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা কতটা জরুরি ছিল। সত্যি সত্যি তারা এই পরীক্ষা চালালে আমরাও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব।
শুধু এই হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হয়নি সিউল। বৃহস্পতিবার উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতি নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাশ করে তারা। এই প্রস্তাবনা অনুযায়ী পিয়ংইয়ং এর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে সহায়তা করবে সিউল। এর পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের যৌথ বিনিয়োগ বন্ধ করার বিষয়েও মত দেন দক্ষিণের নেতারা। দুই কোরিয়ার যৌথ বাণিজ্য অঞ্চল কায়সং এর কাজ পুরোপুরি বাতিল করে দেওয়ারও ঘোষণা দেয় সিউল। এরই মধ্যে উত্তর কোরিয়াকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন। আমরা বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের এই আচরণ কোরীয় সীমান্ত সহ পুরো বিশ্বে উত্তেজনা সৃষ্টি করছে। এদিকে বুধবার জাপান সাগর লক্ষ্য করে পিয়ংইয়ং এর স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে পরমাণু অস্ত্র তৈরির অর্থ সরবরাহ আসে উত্তর কোরিয়ার এমন কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে টোকিও। বৃহস্পতিবার জাপান মন্ত্রিসভার সচিবদের প্রধান ইয়োশিহিদে সুগা জানান, উত্তরের সঙ্গে বাণিজ্যে যুক্ত এমন বিদেশি নাগরিকদের সেখানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। মিয়ানমারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে অংশ নিতে ক্ষমতাসীন এলএলডির সব সদস্যকে পার্লামেন্টে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতা অং সান সুচি। প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ জানা না গেলেও 14 মার্চের আগে ভোট হওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় রয়টার্স। এর আগে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এনএলডির পক্ষ থেকে সুচির ঘনিষ্ঠজন থিন কিয়াওর নাম প্রস্তাব করা হয়। উচ্চকক্ষ থেকে প্রস্তাব করা হয় দলটির সংসদ সদস্য হেনরি ভান থিওর নাম। চূড়ান্ত ভোটাভুটিতে এদের দুজনের পাশাপাশি সামরিক বাহিনী মনোনীত আরেকজন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে পার্লামেন্টের কক্ষেই এনএলডির সংখ্যাগরিষ্ঠতা থাকায় কিয়াওয়ের জয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানায় স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। 2011 সালের ভয়ানক সুনামির পঞ্চম বার্ষিকীতে নিহতদের স্মরণ করল জাপান। সবকিছু নতুন করে সাজানোর পরিকল্পনা। আরব লীগের নতুন মহাসচিব হিসেবে মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইতের নাম মনোনীত করা হয়েছে। শুরুতে এ বিষয়ে মতভেদ দেখা দিলেও বৃহস্পতিবার সংস্থাটির 22টি সদস্য দেশ আহমেদের পক্ষে ভোট দেয়। চলতি বছরের 1 জুলাই থেকে শুরু হয়ে আগামী 5 বছর মহাসচিবের পদে বহাল থাকবেন আহমেদ। তার আগ পর্যন্ত বর্তমান মহাসচিব নাবিল আর আরাবি ক্ষমতায় থাকবেন। নতুন মহাসচিব তার দায়িত্ব সঠিকভাবে বুঝে নিয়ে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জোট রাষ্ট্রগুলো। আহমেদ মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক শাসনামলের শেষ 7 বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে সরকার পতন আন্দোলনের মুখে 2011 সালে পদত্যাগ করেন প্রবীণ নেতা। অবরুদ্ধ পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চলে খাদর শহরে মোহাম্মদ সাদ সালাহ নামে এক ফিলিস্তিনির বাড়িতে আগুন দিয়েছে দখলদার ইসরায়েলিরা। বাড়িতে সে সময় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পরিবারটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় স্থানীয়রা। শুধু তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি চরমপন্থী ইহুদিরা। বাড়ির দেয়ালে হিব্রু ভাষায় ডেথ টু আরব সহ বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য লিখে দিয়ে আসে তারা। একই দিন ফিলিস্তিনের আল-কুদস এলাকায় ইসরায়েলি পুলিশের ওপর হামলার অভিযোগে নিহত এক ফিলিস্তিনি তরুণের পরিবারকে উচ্ছেদ করেছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পূর্ব ঘোষণা অনুযায়ী ওই অঞ্চল থেকে সব হামলাকারীর পরিবারকে বিতাড়িত করা হবে বলে জানায় পুলিশ। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার বিশ্ব সংস্থার মুখপাত্র জানান, 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তি সইয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে তেহরান। জাতিসংঘ তাই মনে করে ইরান প্রশাসনের এখন অনেক ভেবেচিন্তে কাজ করা উচিত। ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পশ্চিমা বিশ্ব পরমাণু চুক্তির প্রতি যে সম্মান দেখিয়েছে, তেহরানের কাছেও আন্তর্জাতিক মহল সেই ধরনের আচরণ আশা করে বলে জানান জাতিসংঘ মুখপাত্র স্তেফান দুজারিক। তবে ইরানের দাবি পরমাণু চুক্তির লঙ্ঘন হয় এমন কোনো কিছুই করেননি তারা। বৃহস্পতিবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন জাবেরি আনসারি জানান, ইরানের নিরাপত্তা রক্ষায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখবেন তারা।
সাইবার হামলা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি বেশি হাতিয়ে নেওয়ার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ার আইয়ের ম্যান্ডিয়েন্ট ফরেন্সিক বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ যাবৎকালের সবচেয়ে বড় বড় সাইবার চুরির ঘটনাগুলোর বেশ কয়েকটির তদন্ত করেছে সিলিকন ভ্যালির এই কোম্পানিটি। বাংলাদেশে ব্যাংকের পরামর্শক ওয়ার্ল্ড ইনফরমেটিক্সই অর্থ চুরির ঘটনা তদন্তে ফায়ার আইকে সম্পৃক্ত করেছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত অর্থ হ্যাকাররা কিভাবে চুরি করল তা খতিয়ে দেখতে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স আরও জানায়, শুধুমাত্র একটি বানান ভুলের কারণে প্রায় $100 কোটি হাতিয়ে নিতে ব্যর্থ হয়েছে হ্যাকাররা, নয়তো আরও বেশি অর্থ হারাত বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে যুক্তরাজ্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছেন ব্রিটেনের বাংলাদেশি পণ্য ও শাকসবজি আমদানিকারকরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা, প্রয়োজনীয় মেশিনপত্র ও দক্ষ জনবল না থাকার অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য, তানভীর হায়দারের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলে অপর্যাপ্ত নিরাপত্তা ও জনবলের অভাবের পেছনে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছে যুক্তরাজ্য। সাম্প্রতিক বিমান দুর্ঘটনার জেরে লন্ডন বাংলাদেশে কার্গো ফ্লাইটের চলাচল বন্ধ করায় বিমানকে বড় ধরনের মাশুল গুনতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ব্রিটেনে পণ্য নেয়ার হার কমে গেছে উল্লেখযোগ্য হারে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা। $40 মিলিয়ন পরিমাণ আমরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি। একটা রেমিটেন্স যাবে না, তার সাথে শুধু বন্ধ করার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো। আমাদের যারা এক্সপোর্টাররা, যারা আমাদেরকে মাল সাপ্লাই করে, ওনারা ক্ষতিগ্রস্ত হলেন, আর এখানে আমাদের মার্কেটটা একেবারে ধ্বংস হয়ে যাবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে যত দ্রুত সম্ভব ব্রিটিশ সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তড়িৎ এই সমাধান ঠিক করার জন্য। অন্যথায় বাংলাদেশের যারা ব্যবসায়ী, সাথে সাথে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট হুমকির মুখে পড়বে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য এবং এ ব্যাপারে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করছে বলে জানান দূতাবাসের এই কর্মকর্তা। কিছু পদক্ষেপ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি অলরেডি নিচ্ছে, সরকারের হাইয়েস্ট পর্যায়ে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ হয়েছে। সো এটা খুব সাময়িক ব্যাপার একটা, এটা যে একেবারে বন্ধ হয়ে গেল মানে আর চালু হচ্ছে তা না। কারণ আমাদের অনেকগুলো পদক্ষেপ নেওয়ার কথা ছিল, আমরা কিছু নিয়েছি, কিছু প্রসেসের মধ্যে আছে, ইনশাআল্লাহ বাকিগুলো হয়ে যাবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়ে আসছিল। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দিন দিনই বাড়ছে। তবে সম্প্রতি পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানোর হার অনেকাংশে কমে এসেছে। বিশ্ববাজারে ডলারের চাহিদার উপর নির্ভর করছে এই দরপতন। পাউন্ডের বিপরীতে টাকার মূল্য বাড়ার অনিশ্চয়তা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই বছরের জানুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর পরিমাণ $2,713 কোটি 80 লাখ। মাস তিনেক আগেও এক পাউন্ডে বাংলাদেশি 125 টাকার বেশি পাওয়া যেত, তবে তা এখন কমে মাত্র 108 টাকার কাছাকাছি এসে ঠেকেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই দরপতন ভাবিয়ে তুলেছে ব্রিটেন প্রবাসীদের। পাউন্ড দিন দিন খুবই কমের, এমনকাই আছিল 20 টাকা 25 টাকা, এখন মাত্র 8 টাকা 10 টাকা হয়েছে। অঙ্কুর সবে আগলাহান সান্না টাকা পাঠাইতো। টাকার রেটটা টু মাছ কমে গেছে, তো আমরা একটু হতাশার মধ্যে আছি। আশা রাখি বাড়লে আমাদের জন্য ভালো হবে। বিশ্ববাজারে ডলারের চাহিদা কমার পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিপুল রিজার্ভের কারণে এই দরপতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব কারেন্সির রেটটা মেইন কনভার্সন আসে ডলার থেকে, এবং ডলারের চাহিদা বর্তমানে অনেক কমে যাওয়াতে বিকজ অফ ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড বিজনেস সব কারেন্সির রেটই ডাউন। সেকেন্ডলি হলো আমাদের বাংলাদেশ ব্যাংকে ফরেন কারেন্সি যেটা ডলারের রিজার্ভ অ্যাকর্ডিং টু জুন 2015 রেকর্ড 24 বিলিয়ন মজুদ আছে। এটার আরেকটা কারণ যার
টাকা রেট কমে যাওয়া। সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারিতে কিছুটা মন্দাভাব থাকে, তবে এবারের দীর্ঘ সময়ের মন্দাভাব ভাবিয়ে তুলেছে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোকে। যারা টাকা পাঠাবে সবাই ওয়েট করতেছে যে পাউন্ড রেট বাড়ে কিনা। কিছু কিছু লোক আছে যাদের একদম জরুরি, ওরা আসতেছে পাঠাচ্ছে, নতুবা কিন্তু কমে গেছে। ইনফ্যাক্ট নভেম্বর থেকে জানুয়ারির মিড পর্যন্ত পাউন্ডের রেট কমতে থাকে, আর জানুয়ারির পর থেকে নভেম্বরের প্রত্যেক বছরই যে বাড়া শুরু হয়ে যায়, কিন্তু এইবার যে কোথায় যায় বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে টাকার মূল্য বাড়ার অপেক্ষায় দিন গুনছেন অনেকে। মূল্য বাড়ার সাথে সাথে বাড়বে ব্রিটেন থেকে রেমিটেন্স পাঠানোর হার। দেশে ফেলে আসা পরিবার পরিজনদের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সে অন্যতম প্রধান ভরসা। বিগত বছরগুলো পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে শীর্ষ তালিকা থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে ব্রিটেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের থিয়েটারে প্রদর্শিত হল বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়কের ইংলিশ সাবটাইটেল ভার্সন ভিক্টোরিজ গ্রেট হিরো। প্রতিষ্ঠানটির ব্ল্যাক অ্যান্ড মাইনরিটি এথনিকের ধারাবাহিক অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রদর্শনী ছাড়াও শেখ মুজিবুর রহমান দ্য পয়েন্ট অব পলিটিক্স শীর্ষক আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধুর নাতনি আজমিনা সিদ্দিক রূপন্তী। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেখ মুজিবুর রহমান, যার কারণে বিশ্ব মানচিত্রে স্থান পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বিজয়ের মহানায়ক ইংরেজি সাবটাইটেল ভাষণে ভিক্টোরিজ গ্রেট হিরো প্রদর্শন শেষে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। শেখ রেহানার কন্যা রূপন্তী বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, নানাকে সচক্ষে দেখার সুযোগ হয়নি, তার সম্পর্কে ইতিহাস ও মা খালাদের কাছ থেকে জেনেছি। এ সময় তিনি প্রদর্শিত প্রামাণ্য চিত্রের প্রশংসা করেন। সিনেমা যেটা দেখলাম আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক ভালো লাগলো। আজকাল আমাদের প্রজন্ম প্রবাসী বাংলাদেশিরা এটা দেখতে পারবে, আমাদের ইতিহাস শিখতে পারবে। প্যানেল আলোচনায় আরো অংশ নেন অর্থনীতিবিদ চৌধুরী রেজা জুলফিকার, ডেইলি অবজারভারের সম্পাদক বদরুল আহসান, বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার মুরাদ কুরেশি। এই ধরনের আরো অনুষ্ঠান যদি ভবিষ্যতে লন্ডনে আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়, বিদেশি বন্ধুরা আছেন তারা বাংলাদেশের সঠিক ইতিহাস বুঝতে অত্যন্ত সুন্দর সুযোগ পাবেন। ব্রিটেনের এথনিক মাইনরিটির মধ্যে ঐক্য গড়ে তুলতে বঙ্গবন্ধুর জীবন থেকে অনুপ্রেরণা নেয়া ও মূলধারা শিক্ষার্থীদের মাঝে এ মহান নেতাকে তুলে ধরতে এ অনুষ্ঠান বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরার এ ধরনের উদ্যোগ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এতে ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, লন্ডন। মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী নাইপিদো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয় বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। নাইপিদো বিমানবন্দর থেকে উত্তরাঞ্চলীয় শান প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরপরই সেটি দুর্ঘটনার শিকার হলে সব আরোহী মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকল কর্মীদের বরাতে গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ আগুনে ভবনটির কয়েকতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শতাধিক দমকল কর্মীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। আগুনের লেলিহান শিখা অনেক উঁচুতে ওঠায় কয়েক মাইল দূর থেকেও তা দেখা যায়। এ ঘটনায় ভবনটির কেউ হতাহতের খবর জানা না গেলেও একজন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। চিলির মধ্যাঞ্চলের শহর সান ফিলিপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ভালপারাইসো প্রদেশের এল এসিয়েন্তো সেক্টরে বৃহস্পতিবার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে পুড়ে গেছে 1000 বছরের পুরনো 400-এরও বেশি সাইপ্রেস গাছ সহ প্রায় 650 হেক্টর বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আগুন ছড়িয়ে পড়ায় ওই এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। 2011 সালের 11ই মার্চ জাপানে আঘাত হানে 9 মাত্রার এক ভূমিকম্প, যার ফলে সৃষ্টি হয়েছিল 17 মিটার উচ্চতার সুনামির। ভয়ানক সে সুনামির 5ম বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করল জাপান।
সুনামির চিহ্ন মুছে ফেলতে উত্তর পূর্বাঞ্চলের সবকিছু নতুন করে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। তবে দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জাপানের নাগরিকদের। শুক্রবার জাপানের স্থানীয় সময়ে 2:46 ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গেই 5 বছর আগে সুনামিতে নিহতদের স্মরণে মাথা নত করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও সম্রাট আকিহিতো সহ সারা দেশের নাগরিকরা। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। মুহূর্তের জন্য স্থবির হয়ে যায় পুরো দেশ। টোকিও ন্যাশনাল থিয়েটারে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান অ্যাবে। এর পরপরই শ্রদ্ধা জানান সম্রাট আকিহিতো ও তার স্ত্রী মিচিকো। এ সময় লিখিত এক ভাষণে জাপানের নাগরিকদের কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান অ্যাবে। সেদিনের সেই দুর্যোগ জাপানের জাতীয় সংকটে পরিণত হয়েছিল, তবে দৃঢ়তা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতি তা কাটিয়ে উঠেছে। ভবিষ্যতেও জাপানের নাগরিকরা সম্মিলিতভাবে যে কোনো ধরনের সংকট মোকাবেলা করবে। 2011 সালের 11ই মার্চ 9 মাত্রার ভয়ানক ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। 20,000-এরও বেশি লোক মারা যায় এতে। ধ্বংসস্তূপে পরিণত হয় রিকুজেন্তা কাতা শহরটি। এ শহরের অন্তত 60% লোকের প্রাণহানি ঘটে। সেদিনের ঘটনা এখনো ভুলতে পারেননি শহরের বাসিন্দা 65 বছর বয়সী ইয়াশিচি ইয়ানাশিতা। সেই দুর্ঘটনার চিহ্ন এখনো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্তরা। সেই দুঃসহ স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাপান সরকার কোটি কোটি ইয়েন খরচ করলেও এখনো অনেকেরই স্থায়ী বাসস্থানের কোনো ব্যবস্থা হয়নি। সুনামির 17 মিটার উচ্চতার ঢেউয়ের তোড়ে ভেঙে যায় ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের 3টি পারমাণবিক চুল্লি, যা 1986 সালের চেরনোবিল দুর্ঘটনার পর সবচেয়ে বড় পারমাণবিক দুর্যোগের ঘটনা হিসেবে বিবেচিত। পারমাণবিক চুল্লির বিকিরণের প্রভাব থেকে বাঁচাতে নিজেদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় 1.5 লাখেরও বেশি মানুষকে। তীব্র বিকিরণের কারণে পারমাণবিক কেন্দ্রের কাছের কয়েকটি গ্রামে এখনও জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। আফরোজ নিপা, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। 50টিরও বেশি দেশের প্রায় 22,000 আইএস সদস্যের তথ্য ফাঁস। এসব দলিল আসল বলে মনে করছে জার্মান স্বরাষ্ট্র দপ্তর। জঙ্গিরা বিতাড়িত হওয়ায় প্রতি মাসে জার্মানি থেকে দেশে ফিরছে 3,000 ইরাকি। ইরাক সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করলেই অভিবাসী সংকটের স্থায়ী সমাধান সম্ভব, মত মার্কেলের। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কড়া সমালোচনায় রুবিও। রিপাবলিকান প্রার্থীদের অভিবাসন বিরোধী অবস্থান দলীয় আদর্শের প্রতিফলন, মন্তব্য ওবামার। এবং ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হবে, ঘোষণা উত্তর কোরীয় নেতার। পিয়ংইয়ংয়ের যে কোনো আগ্রাসী আচরণের কড়া জবাব দেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি সিউলের। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।